অভিজিৎ আর হচ্ছে ইমতিয়াজ। থ্যাংক ইউ। হ্যাঁ, WBSETCL WBSETCL এ দুজন রয়েছে। অভিজিতের লিস্টে তো আগেই নাম এসেছিল, TCL আবার দুজনের একটা ওয়েটিং লিস্ট দিয়েছে। কারণ ফার্স্ট লিস্টে আমাদের ক্ষেত্রে কি হয় যে ধরো 30 জনের নাম দিল যে কোনো ডিপার্টমেন্ট, ধরো আমি জয়েন করলাম না সেখানে, কারণ আমি অন্য কোথাও অলরেডি জব করি, বাট আমি এমনি দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমার পোস্টটা তখন নন জয়নিং থেকে যায়, আমাকে একটা সার্টেন টাইম দেবে, তারপরে আবার যারা রয়েছে তাদের ওয়েটিংয়ে তাদেরকে ডেকে পাঠাতে পারে যে ভাই আমাদের 3টে নন জয়নিং আছে, তোমরা এসো। তো রয়েছে আমাদের দুজন WBSETCL এ জুনিয়র ইঞ্জিনিয়ার। এবং অভিজিৎ, তোর যে লিস্টে ফার্স্ট নাম দেখলি কি মনে হচ্ছিল? ফার্স্ট যখন নাম দেখছিলাম তোমার তো বললাম কেসটা যে মানে খুব একটা যে এক্সাইটেড বা সেরকম ব্যাপারটা ছিল না। মানে হ্যাঁ, নামটা বেরিয়েছে, একটা নাম বেরোতো এটা কনফার্ম, কিন্তু ভালো লেগেছে। হ্যাঁ, এটা ভালো লেগেছে ব্যাস। যে মানে হতো একটা, যে কোনো 3টের মধ্যে যে কোনো একটা হয়ে যেত, ফার্স্টেরটাই ক্র্যাক হয়ে গেল, ভালো লাগলো ব্যাস, এইরকম ব্যাপারটা। তোমার বলো। স্যার আমার তো ফার্স্ট লিস্টে নাম আসেনি, তো আমি মানে খুব আনসার্টেনিটির মধ্যে ছিলাম যে আদৌ হবে কিনা, কারণ এর আগে অনেক কটা ইন্টারভিউ কেটেছে। BSF SI-তেও হাইটের জন্য ওটা বাদ গেল। আর একটা ইন্টারভিউর ওই SI এর দিনেই ইন্টারভিউ ছিল, আমি দিতে পারিনি এখানে, তো ওটাও গেল। এইভাবে 3-4টে পুরো এদিক সেদিক কেটে যাওয়ার পরে তারপরে এইটা ফাইনালি ছিল পার্মানেন্ট, ওগুলো কন্ট্রাকচুয়াল ছিল। আর SI-টা ওটা সেন্ট্রালের ছিল। তো এইটা ভেবেছিলাম যে হয়তো হবে কি হবে না, যেহেতু এখানে কোনো ওয়েটিং লিস্টও দেয়নি বা আমরা বুঝতেও পারছিলাম না যে কার পরে আছি বা না। তো তারপর যখন সেকেন্ড লিস্টে নামটা এলো, মানে আমি তো প্রচুর ইমোশনাল হয়ে গেছিলাম, মানে কেঁদেও দিয়েছিলাম এরকম। তো মানে এরকম হয়েছিল, কেননা এক্সপেকটেশনের বাইরে হয়ে গেছিল তখন। ভাবিনি, অথচ নাম চলে এসেছে হঠাৎ। মানে প্রথমবার এক্সপেকটেশন তাও ছিল যে ভালো ইন্টারভিউ গেছে হবে, কিন্তু রিটেনের নাম্বার যেহেতু একটু কম ছিল, তো ওই জন্য ফার্স্ট লিস্টে হয়নি আর কি। মানে KMC উল্টো KMC 1:4 এ নাম দিল যাদের, দিয়ে আবার 1:3 তে খানিক জনকে তখন বাদ দিল, আবার ফাইনাল লিস্টে তখন বাদ দিল। এটা উল্টো হয়েছে নাকি, যে প্রথম লিস্টে এলো না তারপরে লিস্টে, তাহলে এরকমই লিস্ট দেওয়াই ভালো। আচ্ছা, ওই ইমোশনাল জিনিসটা না, মানে সত্যি কথা বলতে বাবা মায়ের চোখে দেখে বেশি ভালো লাগে, বেশি ভালো লাগে না? নিজের থেকেও বেশি ওইটা ফিল করাটা, মানে ওই যখন শুনবে কথাটা, মানে এতদিন খ্যাচ খ্যাচ করছিলে, হ্যাঁ মানে এখন আর খ্যাচ খ্যাচ করতে পারছে না, এইটা দেখলেই একটা আনন্দ লাগে। আর কিছু বলার স্কোপ নেই, ওইটা খুব ভালো লাগে বেশি, যে না এবারে জবাবটা দিয়েছি, কাজে জবাবটা দিয়েছি, ওইটা একটা আলাদা ফিলিংস লাগে। না তবে খুশি হয় সব থেকে বেশি, যে প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন থাকে যে মানে ওই দেখে যে না সবাই চাকরি বাকরি করছে, আমার ছেলেটাও চাকরি বাকরি করুক একটা, তারা সেই সেন্সই বারবার খ্যাচখ্যাচটা করে, খ্যাচখ্যাচ করে, কিন্তু সেই মুহূর্তে সেটা বিশাল বড় হেডেক হয়ে যায়, খুব প্যাথেটিক হয়ে যায় না, মানে এতটা প্যাথেটিক হয়, মানে খুব বিরক্ত লাগে ওই ব্যাপারটা। একই জিনিস জানি তো, মানে একটু থামো আর কি, মনে এটা মনে হয় যে করবো, ঠিক হবে, রিক্রুটমেন্ট তো হচ্ছে না প্রপারলি, এবার যেটুকু যা হচ্ছে এদিক সেদিক ওরকম কেটে যাচ্ছে। বাইরের লোক বলছে তাহলে তুই হয়তো ভালোভাবে পড়ছিস না, ওই লেভেলে এখনো পৌঁছাতে পারিসনি যে ইন্টারভিউটা, ওই মানে ইন্টারভিউ অবধি পৌঁছাচ্ছিস, মানে কি আর একটু বুস্ট আপ কর, তাহলে ইন্টারভিউটাও ক্র্যাক হয়ে যাবে। তো বুঝলাম যে সবাই মোটামুটি, আমি ভাবছিলাম যে আমারই হয়তো বারবার ইন্টারভিউ কেটে যাচ্ছে। তো তারপর অনেকের সাথে কথা বলে বুঝলাম যে না, অনেকেরই এরকম বারবার হচ্ছে, 3-4টে করে কেটে কেটে তারপর এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। তারপর যখন দাঁড়াচ্ছে, তারপরে একটা লেভেল তৈরি হয়ে গেলে পরপর আবার পাচ্ছে 2-3টে, এরকমও হচ্ছে। তো ওই জায়গাটা তৈরি হতে সময়টা লাগে। নাম শোনা এই ব্যাপারটা তো, আমি তো সেদিন আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো, আমি তো জানিও না, লিস্টে নাম বেরিয়েছে, তারপরে মানে ফোনটা অন করেছি বাড়িতে গিয়ে, সাইট থেকে গেছি, PHC-তে কাজ করছি তখন, সাইটের থেকে ঘরে গেছি, দিয়ে ফোনটা চার্জ দিয়েছি, দিয়ে দেখছি হুড় করে সব কংগ্রাচুলেশনের ফর্ম। এই কী ব্যাপার, কী হলো হঠাৎ করে কেসটা, কংগ্রাচুলেশন কিসে? দিয়ে তারপরে লিস্টটা সবাই ফরওয়ার্ড করেছে, অভিজিতের নাম এসছে, দেখো ফার্স্ট হয়েছো, হ্যান হয়েছো, ত্যান হয়েছো, তখন নানা কথা। দিয়ে তখন ওইটা বেশ শুনে তারপরে মাকে যখন বললাম, তখন মানে মা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, ওইটা মানে দেখে বেশি আনন্দ লেগেছে। মানে তখন মনে হয়েছে যে না এইবারে এই জিনিসটা মানে ভালো লাগার ব্যাপারটা যেটা, তখন সেটা বেরিয়ে এলো। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চাই। আমাকে সুজয় হাজরা SMS করেছে, বলছে দাদা আজ সাকসেসফুল ক্যান্ডিডেটসরা তোমাদের সাথে দেখা করতে এসেছে, তো সেই ক্যান্ডিডেটদের সিরিয়াসলি খুব লাকি, আজ তোমাদের সাথে ওরা টাইম স্পেন্ড করবে। তো বলছে আমি এই KMC-তে পারলাম না, কথা দিচ্ছি 2024-এ এইভাবে তোমাদের সাথে দেখা করতে যাব আর টাইম স্পেন্ড করব। এইটাই স্পিরিট হওয়া দরকার তো, এইটা স্পিরিট হওয়া দরকার। সবাই বেস্ট অফ লাক বলছে, বেস্ট অফ লাক একদম, মানে এইটা স্পিরিট হওয়ার কথা। মানে সুজয় হয়ে যাবে, চাপ নিস না ভাই, ওই মানে কিছু একটা ফ্র্যাকশনের ব্যাপার হয়ে যায় লাস্টে। এই ভরসাটা নিজের উপরে রাখাটা মানে খুব খুব ভালো জিনিস, মানে রেখেছিস, এটা
হয়ে যাবে আরামসে। সিচুয়েশন মানে মেন্টাল এবিলিটি Mental ঠিক health-টা- রাখতে। হ্যাঁ মানে এইটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে কি করবো? আজকালকার দিনে যে ওই খেলাধুলা বন্ধ করে দিচ্ছে, ছেলেরা সবসময় ঘরের মধ্যে বন্ধ, বাবা মা বলছে যে এইটা কর সেইটা কর, মানে ওরা নিজেদের ফ্রিডমটা পাচ্ছে মানে না। বন্ধু সার্কেল হ্যাঁ, যেটা যারা বন্ধু অ্যাকচুয়াল circle, হ্যাঁ, এই মানে যে খেলাধুলা ফিল্ডে হচ্ছে, নেমে কাঁধে কাঁধ দিয়ে হ্যাঁ, হেল্প করবে সেই হ্যাঁ, রকম বন্ধু কমে গেছে। সেরকম বন্ধু মানে অনেক ফেসবুকে কমে অনেক গেছে। বন্ধু আছে, হ্যাঁ, ফেসবুকে অনেক বন্ধু হ্যাঁ, আছে। কিন্তু আমি বিপদে পড়লে কোনো বন্ধু নেই। ওইটাই হয়ে আচ্ছা। গেছে সমস্যা। এই সার্কেলটা একটা স্ট্রং থাকলে হ্যাঁ বেটার হয়। এরকমও হয়েছে যে মানে এরকম 2-3 জনের ফ্রেন্ড সার্কেল এরকম অনেক ভালো ভালো এখন অবধি দেখছি যে যারা একসাথে একজন পেয়েছে এটাতে আর একজন হয়তো ওটাতে হলো না, ও জুড়েই ছিল ওর সাথে, ডিমোটিভেটেড হয়নি, যে বললো ভাই তোরও হবে। এবং আমার একটা বন্ধু এই বার্কের স্টাইপেন্ডারিতে ওর আবার ইন্টারভিউ আছে, ওকে আমি বললাম ভাই আমার এটাতে আজকে নাম এসছে, তুই যা ওটাতে তোরও হবে। মানে একসাথে দুজন একটা সময় শুরু করেছিলাম, তো আমার হচ্ছে মানে সেও খুব নিয়ারেস্টে আছে, ফলে এইটা একটা সাপোর্ট সিস্টেম হয়ে কাজ করে অনেক সময়, মানে ভালো ফ্রেন্ড সার্কেল। আচ্ছা তাহলে এইটা কখন আসে যে না অভিজিৎ ওইটা করেছে আমি অভিজিৎকে বলবো না, অভিজিৎ যদি 2 নম্বর বেশি পেয়ে যায়? না যারা এইটা- হেলদি ফ্রেন্ডশিপ থাকলে কখনো এই জিনিসটা এটা আসবে আসবে না, না। এটা আসবে না। আর ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষার হলে গিয়ে আমি না পরীক্ষার হলে বলছি না, মানে আমি না, না, এমনি ওই সময় জিনিসটা বলছি, না, এমনি আমি সময়। আমি মনে করি না যে আমি যদি কিছু একটা জিনিস বেশি জানি তো সেটা আমি ওকে বলে দিলে ও যে সেই জিনিসটা সেইভাবেই পরীক্ষার হলে গিয়ে নাম দিতে পারবে এটা কোনো গ্যারান্টি নেই। আমি ওকে বোঝালাম, ও বুঝতে পারলো, সেটাকে ও কতবার মাথার মধ্যে খেলাচ্ছে বা ওইটাকে কতবার প্র্যাকটিস করছে সেটা ওর ওপর ডিপেন্ড, সেটা আমার উপর ডিপেন্ড নয়। এবং উল্টোটা হয় অনেক সময় যে আমি ওকে বোঝাতে গিয়ে দেখলাম আমার হয়তো এক জায়গায় খটকা লাগছে না, হ্যাঁ, আমার ওটাও আমি খুব ওটা ভালোভাবে clear হয়ে ক্লিয়ার গেল হয়ে গেল ব্যাপারটা। বরং উল্টোটা করলেই নিজের জন্য বা ওর জন্য হ্যাঁ, বেটার হয়। আমারও অনেক এটাই কথা যে যদি নিজে কিছুটা জানি তাহলে সেটা অন্যকে বলা উচিত, তাহলে অনেক ভালো জিনিস হয়। মানে এক তো হয় আমি সেই জিনিসটাকে আরো একবার কাউকে বললাম, সেটা মানে আমার আবার প্র্যাকটিস হলো, আমারও আর প্র্যাকটিস অন্য কোনো আননোন অ্যাঙ্গেল থাকলে সেটা উঠে হ্যাঁ যাবে। সেটাও এলো। আচ্ছা ও যখন সেই জিনিসটা বুঝতে পারলো তখন আরো একটা বেনিফিট কি হবে, হতে পারে কোনো একটা কোয়েশ্চেন অ্যান্সার আমরা দুজন মিলেই সলভ করছি, তাহলে ও হয়তো অন্য একটা কোনো অ্যাঙ্গেল থেকে বললো যে ভাই এইটা ওইরকমভাবে হতো না, তাহলে আমিও তখন সেই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, না এটা তো ওই অ্যাঙ্গেল থেকে হতো, আমি এই শর্ট প্রসেসটা কেন ইউজ করলাম না। আর আমাদের তো বেশিরভাগটাই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তাহলে আমাদের শর্ট যখন ম্যাথমেটিক্যাল ইস্যু আসবে তখন তো শর্টে যতটা করা যায়, ওখানে তো আমায় 15 মিনিট টাইম দেবে না কেউ, তো ওই জন্য ওইগুলো খুব হেল্পফুল হয়। হ্যাঁ তবে ওই একটা জিনিস আমি বলবো ভাই সবাইকে, বন্ধুটা সিলেকশন কিন্তু খুব মাইনিয়রলি একদম বেছে বেছে করো, এবং মানে বেশি ওই- নয়, হাতে গোনা হ্যাঁ, 2 থেকে বেশি 3 জন, নয়, এর মানে বেশি 2-3 জনের মধ্যে একটা আর গ্রুপ। আর 3টে কন্ডিশন বলে দিতে চাই, স্বার্থপর, অহংকারী, আর যে নিজে ওই তুমি যার সাথে শুরু করছো তার সাথেই যেন তোমার বন্ডিংটা থাকে। তোমার আগে কেউ একজন শুরু করেছিল, সে চাকরি পেয়ে গেছে, তুমি তার সাথে কানেকশন রাখবে, তাহলে তার সাথে কিছুই হবে না। তোমার সাথেই যে শুরু করেছে, হয়তো তোমার সাথে তুমি একসাথে 2-4 মাস এদিক ওদিক হলো, কিন্তু তার সবাই সাথে- প্রিপারেশনের হ্যাঁ, মধ্যে রয়েছে। একটা লাইনে যাচ্ছে সবাই, কিন্তু ওই আগের জন থাকলে কি হয়, ও পেয়ে গেলে ভাই, তখন তুই demotivated পারবি না, হয়। তোর তুই এটা ফল্ট, তোর ওটা ফল্ট, এরকম নানা রকম কথা শোনা মানে যায়। সে পেয়ে গেছে বলে হ্যাঁ, আজকে সে আমার এখন বড় এখন- গুণু হয়ে গেছে, এরকম ব্যাপারটা হয়ে যায়। না আমি মানে ওইটা সে হয়তো বলছে না ডিরেক্টলি, অনেক সময় সোসাইটাল প্রেসার এরকম, তো দেখ তোর সাথে ও প্রিপারেশন নিত, ও তো পেয়ে গেল তুই তো পেলি না, তাহলে তুই পারবি না হয়তো এরকম। বিশেষ করে আমি যে রিসেন্টলি বিয়ে করলাম, এরপরে অনেকে বলেছে, বললো তোর তোর বউ তো চাকরি করে, তোকে আর করার দরকার নেই, মানে এটা আমাকে চেটেই বলেছে, আমি বুঝতে পারছি। যে তোকে বসে খাওয়াবে হ্যাঁ, সারাদিন। আমি তখন একটা কথা বলেছি যে আমার রিসেপশন 1 বছর পরে আমি করব, তার মধ্যে আমি কিছু একটা করব, তো এই 2.5-3 মাসের মধ্যে গিয়ে এই লিস্ট এলো, যাই হোক আচ্ছা, মানে ঠিক আছে। এটা যাই হোক লাগ, তো সেটা যাই হোক ছিলাম একটা প্রিপারেশনের মধ্যে, মানে ওইটা ধরিনি আর কি। আচ্ছা পড়াশোনা নিয়ে কিছু বলার আছে? যে পড়াশোনা কতক্ষণ নিয়ে- পড়বো, কি পড়বো, কোন কোন কন্টেন্ট তখন দেখবো? পড়বো এই কথাটা যে বলছে সে হচ্ছে আদতে বোকা, কারণ প্রত্যেকটা মানুষের ক্যাপাসিটি নিজের মতো করে হয়। মানে আমার 8 ঘন্টা পড়ে যেটা হচ্ছে তো সেটা 4 ঘন্টায় হতে পারে, ওর আবার সেটা 6 ঘন্টা লাগবে। একজন ট্যালেন্টেড থাকতেই পারে। আমি একটা জিনিস যেটা জানি, আমি ছোটবেলা থেকে এটাই করে এসেছি, আজও সেটাই করি, যে একজন হতে পারে আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, তার একবার সে শুনলো তার মাথায় গেঁথে গেল ব্যাপারটা, কিন্তু আমার হয়তো সেটা 5 বারে মাথায় গেছে, আমি 5 বার পড়বো সেই জায়গায়, আমি সময় দেবো বেশি করে, মানে ওটা দেখবো না যে আমি ওটা কত দেখবো না, ঘন্টা আমাকে পড়ছি, ওইটা রেডি করতে না, হবে। ওইটার- আমাকে ওইখানে যেতে হবে, তার জন্য যা দরকার সেটা ওই খাটবো। টপিকটা আমাকে রেডি করতেই হবে, সেটা যেভাবে হোক। আমার যদি 10 বার পড়তে হয় 10 বারই পড়বো, কেন পড়বো না? আমাকে ওটা রেডি করতে হবে, ওটা আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে ওই ক ঘন্টা পড়ে ওই তার থেকে আমার মনে হয় ফার্দার অনেক বেশি ম্যাটার করে কনসিস্টেন্সিটা, যে আমি মনে হলো আজকে হয়তো কনসিস্টেন্সি মানে এমন না যে আমি রোজ 6 ঘন্টা করেই বা 8 ঘন্টা করেই পড়ছি, এরম নয়, কিন্তু এরম যেন না হয় যে আমি একদিন 12 ঘন্টা পড়ে দিলাম, তারপরের দিন পড়লামই না, মানে আচ্ছা এই তার জিনিসটাতে ক্ষতিটা করে। মানে বলতে চাইছি যখন আমি প্রিপারেশন লাইফে আছি, তাহলে তখন আমাকে কি একটু অসামাজিক ভাবে বাঁচতে হয়? মানে অবশ্যই, একটু মানে ছাড় হয়, সোশ্যাল বলছি না, Anti-social, আনসোশ্যাল বলছি, না। অ্যান্টি নয়, আনসোশ্যাল। হ্যাঁ, মানে মানে আমি তো আনসোশ্যাল হয়ে যাবো।
মানে প্রত্যেক ভুজনো, প্রত্যেক বিয়ে বাড়ি, প্রত্যেক শ্রাদ্ধ বাড়ি, প্রত্যেক কিছু কিছু নেমন্তন্ন বাড়ি, avoid করতেই প্রত্যেক হবে। ফিস্টে, প্রত্যেক হ্যাপি নিউ ইয়ার, মানে এইগুলো চালু রাখলে বড় কি- বড় অসুবিধাটা হয় কি, যখন ওই রিলেটিভসরা কিরে তুই এত বছর ধরে প্রিপারেশন নিচ্ছিস কিছু হচ্ছে না, তো তোর থেকে তো আগেই পরেই নিল, ওরা তো সব পেটে গেল এরকম, হ্যাঁ আমার ননদের ছেলেই পেলো, এইসব কথাবার্তা যখন শুনতে হয় না, ওই engagement- তখন তখন মানে মাথাটা পুরো ঘেটে যায়। তো তখন সেটা না আলটিমেটলি অসামাজিক, একটু সমাজ থেকে একটু দূরে থাকে, একটু নিজের ওই মতো। ওই বিশেষ করে ওই রিলেটিভসদের থেকে আরো দূরে থাকা ভালো, মানে ওরা যে এমন- আমার ফিলটা বুঝবে, যে হ্যাঁ। ভাই বন্ধু তিনজন আরে একসাথে actually- পড়ছি, তাদের সাথে লেনদেনটা হ্যাঁ, হবে। এইটাই অন্য হচ্ছে কোথাও ব্যাপার। না। অন্য কোথাও নয়। এবারে ফিল করছে কারা? বাবা মা ফিল করছে যে না ছেলে পড়ছে। এবার বাবা মা সেটাও এসব feel শুনলে করতে তারাও হবে একটু পরে। frustrated হয়ে যাচ্ছে। শুরুর থেকে প্রত্যেক বাবা মা বলবে যে হ্যাঁ কিছুই পড়ছে না, তোর কি করছে, শুধু শুধু ঘরে এসে বসে গেল চাকরি ছেড়ে, কিছুই হচ্ছে না। যে সেইটা লেজ ধরে নিয়ে ওরা আবার হ্যাঁ। আরেকটা চালু করবে। না, না, এবং- হতেই থাকবে। এবারে একটা টাইম পরে কি হয়, আমার ক্ষেত্রে এই ঘটনাটা হয়েছে যে আমি নিজেই দাদার কাছে এসে বলতাম দূর বাবা মা খুব খ্যাচখ্যাচ করছে, খুব খ্যাচখ্যাচ করছে, বিরক্ত লাগছে। তো দাদা বলতো যে দরজা বন্ধ করে বসে যা। আমি বলতাম যে দরজা বন্ধ করে বসে গেলেও তো সেই আওয়াজটা তো আসবেই কানে। তো তখন কি হলো, আওয়াজটা আস্তে আস্তে থামলো কখন, যখন দেখলো যে না ছেলে মানে আলাদা জগতেই চলে গেছে, ও বই নিয়ে পড়ে আছে, ও যখন যেটা করার সেটা নিজে নিজে ঠিকই করে নিচ্ছে, ওকে বলতে হচ্ছে না। এই আমাদেরকে বলতে হয় বলেই বাবা মা একটু বিরক্ত হয়। যদি বলতে না হয় ওরাও বিরক্ত হবে না, যে না ও নিজের কাজটা নিজে করছে। তো মানে এটা একটু বুঝতে হয়তো টাইম লাগে, কিন্তু এটা বুঝে যায় লাস্টে। আমাকে যেমন আমি যেমন শনি রবিবার আড্ডা মারতে পছন্দ করি, তো শনি রবিবার আমি 4 ঘন্টা যে আড্ডা মারতে গেলাম, তো তাহলে এই 4 ঘন্টাটাকে আমি আগে ইউটিলাইজ করে নিয়েছি যে না আমি আজকে 6 ঘন্টা পড়ি ডেলি, তো আমি 2 ঘন্টা এক্সট্রা করে পড়ে নিলাম, যে সেটার আমি 4 ঘন্টা আমি হ্যাঁ আমার আড্ডা মারাটাও জরুরি। আমার 2টো বন্ধু আছে, 4টে বন্ধু আছে, আমি তাদের সাথে একটু গল্প করবো। আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে যখন এই যে এই মানুষের সাথে কথা বলাটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। কারণ ওই জিনিসটা এইগুলো কেউ মানে চট করে বলে না, মানে কেউ হয়তো ফিলও করতে পারে না। মানে বন্ধুর গ্রুপ থাকুক বা হ্যাঁ, বলছি সাইটে জব site এ করুক, job তার করুক। একটা কমিউনিকেশন হ্যাঁ, পাওয়ার ডেভেলপমেন্ট প্রচুর। মানে আমি দেখি তো এই তো সবাই আস্তে আস্তে মিশছি, আমি এর আগে কাজও করছিলাম, প্রত্যেকের না বলার মতো একটা ক্যাপাসিটি আছে যে না এটা বন্ধ করতে হবে বা এটা শুরু করতে হবে, এটা এরকম ভাবে করতে হবে। এই যে গলার ভোকালটা, এটা যতক্ষণ না রেজ হচ্ছে, ইন্টারভিউটা তো শুনতেই পাচ্ছে না। যদি কেউ মিউ 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 করে ইন্টারভিউতে বলে, সে তো শুনতেই পাচ্ছে না, সে তো বলবে যে দূর এ তো সাইডে গিয়ে কি কাজ করাবে, এইরকম ব্যাপারটা হয়ে যায়। আর এই বন্ধু বান্ধবদের মধ্যে কথা বলার, এই যে একটা বন্ধুর সাথে কথা বলছি, সেই করতে করতে একজন হয়তো আমাদের কোনো গুরুজন এলো, তার সাথে আবার কিন্তু অন্যরকম ভাবে কথা বলছি। এই যে হঠাৎ করে ট্রানজিশনটা যেটা, এই ট্রানজিশনটা transitionটাও এইগুলো খুব এফেক্ট করে। এই যে মানে যেটা একা একা মোবাইল ঘাটলে গেম খেললে এটা ডেভেলপ হবে না। না কোনোদিনই হবে না। ইন্টারাকশন তো করতেই হবে, কাজ ইন্টারাকশনটা করতে এই হবে। সামনে থেকে ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট। এই বন্ধু বান্ধব আড্ডা, তারপরে ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো প্রত্যেকটা লাইফে মানে প্রত্যেকটা লাইফে স্টেজে স্টেজে প্রচুর ইম্পর্টেন্স রাখে। আমার তো পার্সোনালি এটা মনে হয় যে মানে উইকলি একটা দিন অন্তত রাখা দরকার, যেখানে বন্ধু বান্ধবদের সাথে মন খুলে গল্প করা যায়। মানে ওইখানে কোনো ব্যারিকেড না থাকে যে এইখানে পড়াশোনার আলোচনা তো সেই ফোনেও হয়ে গেল, বা একটা টাইম গেলাম তার কাছে হয়ে গেল, কিন্তু ওই মানে মাইন্ড ফ্রি করার জন্য mind কিছু free সময় করার রাখতে জন্য, হবে। হ্যাঁ, একদম। কিছু অন্তত দিনে 0.5 ঘন্টা হলেও আমার মনে হয় মানে কিন্তু হ্যাঁ। লোকে এই যে গেম খেলে, সোশ্যাল মিডিয়া করে, এটা কি মাইন্ড ফ্রি হয়? ওটাতে mind এটাতে free হয় না। মানে পার্সোনালি আমার তো মনে হয় না, কেননা ওটাতে আরো একটা মাইন্ড একটা দিকে কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, বদ্ধ হয়ে যাচ্ছে, আর দিয়ে মাথা যন্ত্রণা করে মাথা যন্ত্রণা কিছুক্ষণ করছে পরে। বা হ্যাঁ, এবারে মানে কিছু কিছু problem জিনিস আছে, হচ্ছে যেমন গেম খেলছি, এবারে কিছু কিছু গেম যদি কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজি এইসবের মতো থাকে, যেমন আমি নিজে পার্সোনালি একটা তাহলে টাইমে আমি ব্রেনটা ফ্রি করতে গিয়ে আরো হেজিয়ে দিলাম, হ্যাঁ হেজিয়ে তো দিলাম, ওইটা ওইরকম যেন না ব্যাপারটা হয়। না হয়। না হয়, আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা কোশ্চেন করতে চাই যে সেন্ট্রয়েডে তোমরা কোন কোর্সে ছিলে সেটা যদি একটু ভিউয়ার্সদের বলো। আমি 2013 থেকে একদম দাদার কাছে একদম না 2013 আমি থেকে। আমার খুব বেশি দিন হয়নি, আমি 21-এর ফুল কোর্সে ভর্তি হলাম, তারপর 13 আমার- থেকে 23 মানে 10 বছর পড়ছে বললে লোকে তো মারবে আমাদের। না বলবে না যে 13 10 থেকে বছর- মানে আমি সেমিস্টারে সেকেন্ড সেমিস্টার থেকে পড়ছি দাদার কাছে। সেইটাই বলতে হবে। হ্যাঁ না মানে সেমিস্টার থেকে পুরোপুরি চলছে। সেমিস্টার থেকে দাদার কাছে পুরোপুরি। আর আমার 2021-এর ফুল কোর্সে আমি অ্যাডমিশন নিলাম, তো ফুল কোর্সটা তারপরে পিএসসির জন্য ক্রাশ কোর্স হয়ে গেল, তো ক্রাশ 22-এ, কোর্স 22-এ। হ্যাঁ 22-এ, তো ওটা আমার ওইটা বেশ ভালো হেল্পফুল হয়েছিল। মানে আমার তো এসিটিসিএল এর জন্য আলাদা কোনো প্রিপারেশন নেই, মানে ওভারঅলটা একটা হাতের মধ্যে চলে দরকার এসেছিল ছিল ওই তখন, সময়। মানে এটা পিএসসি কেএমসির জন্য কাজে লেগে গেছে। হ্যাঁ মানে পিএসসির জন্য যতটা লেগেছে তার থেকে এসিটিসিএল আমার বেশি লেগেছে, কেননা তখন ফুল রিভিশনটা হয়নি, যেটা ওই পরবর্তী কয়েকদিন ছিল ওইটাতে আমার কমপ্লিট হয়েছিল, আচ্ছা, তো ওই জন্য এসিটিসিএল ওইটা পুরোটা নামাতে পেরেছিলাম মোটামুটি।
এবার তাছাড়া ACTCL এ একটা জিনিস ভালো ছিল যে আমাদের বাংলা বা ইংরাজি এইগুলো কিছু অনেকের মনে হয়েছে এগুলো কেন রাখছে, কিন্তু আমি একটা স্টেটে চাকরি করব, তো স্টেটের কিছুই জানবো না, এর ফলে অনেক মানে নন বেঙ্গলি আমাদের স্টেটে পুরো এসে বসে যাচ্ছে, আর আমাদের সিটগুলো আর আমাদের থাকছে না। মানে বাংলা সম্পর্কে বা স্টেট সম্পর্কে অল্পই রেখেছিল, মানে এটা একটু দরকার আছে, মানে প্রত্যেকটা স্টেট কম বেশি এটা করে। হ্যাঁ, আমাদের বাকি স্টেটও করে এগুলো। ACTCL এর কোয়েশ্চেন যারা দেখেছে তারা এটুকু ফিল করতে পেরেছে যে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন লেভেলটা কোথায় হওয়া উচিত, মানে একদম ইএসসির আর গেটের মানে মাঝামাঝি একটা জায়গা, মানে না নিউমেরিক্যাল, লেভেলটা এরকমই, মানে না বিশাল নিউমেরিক্যাল, আবার না হচ্ছে একদম অনলাইনার, আর কিন্তু ভেবে উত্তর দিতে হবে, পড়তে হবে প্লাস, এবং কোশ্চেনগুলো লেন্দি ছিল। হ্যাঁ, কোয়েশ্চেনগুলো লেন্দি খুব, মানে যারা পরীক্ষাটা দিয়েছে তারা অ্যাকচুয়ালি ফিল মানে আমরা 8 লাইনের প্রশ্ন দেখে ছেড়ে দিই, ওই তো দেখি ওটা সোজা প্রশ্ন থাকে, পড়ে দেখুন ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলোই 8 লাইনের। বেঙ্গলি ইংলিশের না না, যে বাঙালি ছোট থেকে বেঙ্গলি মিডিয়ামে পড়েছে, আমার মনে হয় সে বাংলা ওই কোনটা ঠিক ভুল বানান এইটুকু তার পারা উচিত, মানে তার যদি বেসিক এডুকেশনটা ঠিক হয়ে থাকে। কেননা আমাকে তো 10-এ 10 পেতে হচ্ছে না, আমাকে 5-6 পেতে হচ্ছে, আমি সেটুকু কেন পাবো না? কোয়ালিফাইং মার্কসটা লাগতো ওখানে, ওইটা তো দরকার ছিল না। বেশ। আচ্ছা, যারা এরা প্রিপারেশন নিচ্ছে এখন, তো এদেরকে কিছু বলার মতো, এদের জন্য কোনো টিপস? একটা কথা আমি বলবো যে ডিপ্রেশনটা একটা সময় প্রত্যেকেরই আসে, যখন একটা পরীক্ষা আমি দিচ্ছি হচ্ছে না, দুটো দিচ্ছি হচ্ছে না, কিন্তু যখন আমার 4টে বা 5টা, এবং প্রিপারেশনটা ওই একটা লেভেলে যেতে হবে, তারপরে দেখা যাবে 4টে 5টা হওয়ার পর থেকে যখন আমার একটা করে ইন্টারভিউ, হয়তো আমি ইন্টারভিউ অবধি পৌঁছাচ্ছি হচ্ছে না, তখন ডিমোটিভেটেড হলে হবে না। মানে আমার মনে হয় একটা সময় আমরা লাইফের এমন একটা স্টেজে পৌঁছে যাই, একটা পয়েন্টে পৌঁছে যাই, আমাদের মনে হয় যে না, সামনে আর যেতে পারবো না, বুঝতে হবে ওইটা আমাদের পিক পয়েন্ট, আমরা ওর পরে আর একটু গেলেই সাকসেসে পৌঁছাবো। মানে এইটা আমার সঙ্গে আজ থেকে 1 সপ্তাহ আগেও আমার মনে হয়েছে যে কি হচ্ছে, হ্যাঁ, বাড়ি থেকেও বলছে যে তুই প্রাইভেটে না হয় কিছু কর, বা এমটেকটা কমপ্লিট করে টিচিংয়ের দিকে চলে যা। আমি সেরকম ভেবেছি যে কিছু না হলে ওইটাই করব, টিচিংটা মোটামুটি টুকটাক ভালো লাগে, তো ওই দিকে চলে যাবো, শিফট করে, এরকমও ভেবেছি। কিন্তু মানে তখনও এইটা মাথায় স্ট্রাইক করছিল যে এইটা হয়তো সেই পয়েন্টটা যেটা আমাকে ওভারকাম করতে হবে, তো ওই জায়গাটাকে মানে এগোতে হবে, ওই জায়গাটা থেমে গেলে হবে না। ওই সময়টা মনে হয় কম বেশি যে না, আর হয়তো হবে না, মানে এইটাই হয়তো আমার লিমিট, এইটা বুঝতে হবে ওই লিমিটের উপরে কিছু আছে, মানে তখনই সবথেকে ম্যাক্সিমাম ধরে রাখতে হবে, তখন হোল্ডিং যে হোল্ড বাই হোল্ড। সেই নানা পাটেকার একটা সিনেমা ছিল না, মাথায় বরফ এড়িয়ে চাপিয়ে, যে কি বলতো, কি কুল নাকি কন্ট্রোল, মাথায় বরফ চাপে, ওই সময় মাথায় বরফটা চাপাতে হবে। আচ্ছা, না ব্যাপারটা এখানে একটা কথা আমি বলতে চাই, মানে এটা অনেকে এটা গুরুত্ব দেয় না এই কথাটায়, মানে এই যে লিস্টের নাম, মানে একটা ব্যাপার হচ্ছে যে এই লিস্টের নামটার আগেও এইটা ভাবা দরকার যে আমি ওই জায়গাটায় যোগ্য কিনা। প্রথম কথা হচ্ছে যোগ্যতা, নিজের যোগ্যতাটা নিজে আগে বুঝতে হবে যে না, আমি এই যে এত মক দিচ্ছি, এত জায়গায় পারফর্ম করছি, সেইখান থেকে আমি কি ফিল্টার হতে বেরোতে পেরেছি, মানে আমার প্রোগ্রেসিভ রেজাল্টটা কি রকম সেইটা দেখে বোঝা যাবে। আমার অ্যাকচুয়ালি আমি বলতে চাই এই জিনিসটা, আমার অ্যাকচুয়ালি দুটো ফেজ আছে প্রিপারেশনের। কিরকম হচ্ছে, আমি একবার 2017 থেকে 19 অব্দি পড়েছি, এই যখন লাত মারতাম, হ্যাঁ, এরকম ব্যাপার ছিল, বাবা চলে এসছে বাড়িতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দাদা মানে জানে যে আমি কি থেকে কোথায় দাঁড় করাতে হয়েছে আমাকে, আমি এটা দাদা জানে খুব ভালোভাবে। তো 2017 থেকে 2019 এইটা একটা ফেজ ছিল, মানে তখন খিদে নেই, জোর করে খাওয়াচ্ছি আর কি, ওই একটা জিনিসের অভাব, মানে ওই ডেডিকেশনটার অভাব ছিল সেই সময়টা। আমি যখন পরে 2021 যখন ছেড়ে এলাম কাজটা, তখন তারপরে আমি আবার একটা জায়গায় জয়েন করেছি। আমি সেই দিনকে কাজ করতে যে আমি বুঝলাম যে না, আমার এই ফিল্ডটা নয়, এই ফিল্ডটাতে আমি থাকতে পারবো না, এই প্রাইভেট ফিল্ডটা আমার জন্য নয়। অ্যাটলিস্ট মানে এইরকমভাবে এই 14 ঘন্টা কাজ করব, তারপরে নিজের একটা লাইফ নেই, খাওয়া দাওয়া ভালো নয়, এইরকম নানা রকম প্রবলেম শুরু হলো। তো দিয়ে সেই দিনকে আমি ডিসাইড করেছিলাম যে প্রাইভেটে তো আর আসবো না, আমি যেখানেই যাই, এরকম ব্যাপার। তো তারপরে আমি 2022-এ, তখন জানুয়ারি মাস, দিয়ে তখন ভাবলাম যে না, মোড়টা ঘুরলো, এবারে মোড়টা ঘোরালাম, যে দেখলাম যে একমাত্র রাস্তা যে গভর্নমেন্ট জব। তো আর প্রথম থেকে আমার কোনোদিনই গভর্নমেন্ট জবে যাওয়ার প্রতি ইচ্ছাটা ছিল না, মানে যখন থেকে পাস আউট করেছি তখন দেখতাম সবাই বলতো এলএনটিতে খুব যাওয়ার ইচ্ছা, খুব ভালো, এই ব্রিজ বানাচ্ছে, এই বড় বড় এই স্ট্রাকচার, তখন তো এতটা বুঝতাম না। তারপরে গেলাম, দেখলাম যে না, এই ফিল্ড তো মানে এইরকমভাবে এক তো হচ্ছে কাজের একটা, প্রাইভেটে একটা কাজের সব থেকে বড় অসুবিধা যেটা, সেখানে নিজের হাতে কোনো কিছু কন্ট্রোল থাকে না, মানে যা বলবে সেটুকু করে দিতে হবে।
এবারে এটা তো গভর্নমেন্টেও তাই। হ্যাঁ গভর্নমেন্টে তাই, কিন্তু এখানে নিজের একটা পাওয়ার থাকে যে না আমি ওই কাজটা ঠিকঠাক ভাবে করাতে পারবো, এটা আমার হাতে থাকে। কিন্তু ওইখানে সেই জিনিসগুলো থাকে না, যে ওই কোনো একজন কন্ট্রাক্টর এসে বলবে এই এটা তুমি কেন ইয়ে করছো, এটা কেন করছো, এরকম ব্যাপার হয়ে যায়। তো দিয়ে তারপরে আমি ঠিক আছে, তারপরে ওই 2022 শুরু হলো, দিয়ে তখন ঠিক করলাম যে না এবারে আমাকে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে, এনি হাও করবো, মানে সেটা তার জন্য আমার যদি বয়সটাও লাগে তখন আমি বয়সও লাগাবো, তাতে যাই হোক, কিন্তু ওইটাই লাস্ট। তো তারপরে শুরু করলাম। সেই সন্দীপদা প্রথম দিন তখন বলেছিল ডায়েরিতে লিখে রাখো আজকের থেকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, তাহলে আজকে থেকে খাটবো, নিজের ডেডিকেশন দিয়ে খাটবো। তো সেই দিন থেকে শুরু হয়েছে। আর এই ডেডিকেশনটা মানে শুরু হয়েছে ঠিক জানুয়ারি মাসটা, মানে তারপরেই এখানে ভর্তি হলাম জানুয়ারি মাসে ঠিক পরেই। জানুয়ারি মাস থেকে মাথায় চলছে যে না এবারে গভর্নমেন্ট এই ব্যাপারটা, এবারে এই আর কোনো দিকে তাকাবো না, শুধু গভর্নমেন্ট, তাতে যাই হয়ে যাক হয়ে যাবে। তো দিয়ে তারপরে শুরু করলাম। প্রথমে তো খুব ভয় লাগছে যে এই এতগুলো সাবজেক্ট, এবারে পড়ে এসছি 2017 থেকে 19-এ আমি কয়েকটা সাবজেক্ট পড়ে এসেছি, মানে সবগুলোকে পড়ে জিস্ট করে গুছিয়ে যে জায়গাটা সেই অবধি সময়টা ধরে। হ্যাঁ এবারে ওই জায়গাটায় তখন ওই বলে না ইমপেশেন্স হয়ে যাওয়া যে না হবে না। তারপরে সেই যখন 20-19-এর যখন সেই কেএমসি না একটা কি হলো না, তখন সেই ভালো তখন কেএমডি ওইরকমই কিছু একটা হয়েছিল। তো ওই পরীক্ষাটাতে মানে আমার প্রিপারেশনটা তখনকার জন্য মানে ভালো ছিল সব থেকে। আমি বললাম যে হয়তো এটাতে হয়ে যেতে পারে, কিন্তু দেখলাম যে না হলো না। তখন ভাবলাম দূর তাহলে আমার দ্বারা হবে না, এইরকম একটা ভাবনা চলে এসেছিলো। তখন 2022-এ যখন শুরু করলাম, একটাই জিনিস ভেবে রেখেছিলাম যে লাগাতে তো হবে যে কোনো একটা, তাতে যাই হোক গভর্নমেন্টই করবো। এবারে এইটাই একদম ফার্স্ট অ্যান্ড ফাইনাল। দিয়ে সেই থেকে শুরু করেছি। তারপরে প্রথমের দিকে একটু অসুবিধা হয়েছে, সত্যি অনেক অসুবিধা হয়েছে, কারণ কিন্তু মাইন্ডটা আমার মনে হয় সেটআপ একবার হয়ে গেলে তারপরে ডিস্ট্রাকশন আসে না, যে না অন্যদিকে যাবো কিনা এই ব্যাপারটা আসে না। আমার আজকের দিনটা ভালো লাগছে না করতে বসতে, বাট অন্য কিছু হ্যাঁ ওটা হতে পারে, সেটা হতে পারে, মানে ডিরেকশনটা আসে না। আর ওই তখন একটা কোশ্চেন করি, যেটা হচ্ছে যে এই যে তোর মানে আমাদের টোটাল যে বিষয়টা, যে মক ইন্টারভিউ নাকি মক টেস্ট নাকি ক্র্যাশ কোর্স না ফুল কোর্স, তুই কিভাবে দেখিস প্রিপারেশনটাকে? আমি বলো। হ্যাঁ আমার যেটা মনে হয়েছে যে আমার যেহেতু একটা বেস মোটামুটি যখন ডিপ্লোমা থেকেই পড়াশোনাটা একটা কন্টিনিউয়াস ফেজে ছিল, চাকরির জন্য নয় কিন্তু পড়ার জন্য পড়তাম ডিপ্লোমা লেভেল থেকে। তো পড়াশোনার মানে সাবজেক্টের নলেজটা একটা মোটামুটি মাথায় ছিল। এবার হয়তো এমসিকিউ আমি 4টে না পারতেই পারি, কিন্তু আমি জিনিসগুলো বুঝতাম বা পড়েছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার জন্য ক্র্যাশ কোর্সটা বিশেষ করে ওই সময়ে এসে মানে খুব ওই রিভিশন পিরিয়ডের জন্য আমার ক্র্যাশ কোর্সটা খুব কাজে লেগেছিল। এমন নয় যে ফুল কোর্স যে করবে সে এইগুলো পারবে না, এরম নয়। ফুল কোর্স করলে সময়টা একটু বেশি দিতে হবে। আমার যেহেতু জিনিসগুলো একটু ছড়িয়ে ছিল, আমার ওই ক্র্যাশ কোর্সে গুছিয়ে নিয়েছি। কম সময়ে যদি আমি একটু গুছিয়ে নিতে চাই, একটু কম্প্যাক্ট করে নিয়েছি। কিন্তু এমন না যারা একদম জিরো থেকে শুরু করছে তাদের ফুল কোর্স করতেই হবে, তারপরে যদি ক্র্যাশ কোর্স আসে ক্র্যাশ কোর্স করলে তখন ঠিক আছে, না হলে খুব বেশি বেনিফিট পাবে না। না অ্যাকচুয়ালি ও একজনকে বলছিল যে এটা সত্যি কথা যে ফুল কোর্স ক্র্যাশ কোর্স এই ব্যাপারগুলো কীরকম আছে। আমি জিরো থেকে স্টার্ট করছি, আমি কিছুই জানি না, আমি ক্র্যাশ কোর্স করে কী করবো। ক্র্যাশ কোর্সটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার সবটা জানা আছে, কোনো একটা পরীক্ষার জন্য হয়তো ওই পার্টিকুলার জিনিসটা বেশি লাগবে, তাহলে ওখান থেকে বেছে বুঝে কোনো একটা টিচারের কাছ থেকে নিয়ে সেই জায়গাটা রেডি করে নিলাম। কিন্তু আমি যখন জিরোতে আছি, আমার কাছে কিছুই নেই, তাহলে আমার ফুল কোর্স থেকে স্টার্ট করতেই হবে, কিছু করার নেই। ওটা মানে ক্র্যাশ কোর্স থেকে স্টার্ট করাটা বোকামি নিজের। এবার এখন থেকে যারা শুরু করছে, আমার মনে হয় এর নেক্সট পিএসসি কবে আসবে তো কোনো ঠিক নেই। যারা এই এখন থেকে শুরু করছে তারা চাইলে যে ফুল কোর্সের সঙ্গে ওই যেটা হচ্ছে এখানে নন টেকটা হচ্ছে, ওইটা যদি এখন থেকে ওরা শুরু করে, তাহলে এসএসসি যেহেতু প্রত্যেক বছর হচ্ছে, 1 বছর না হোক 2 বছর যদি কন্টিনিউ করে, তাহলে এসএসসি যেটা হয়েও যেতে পারে। মানে যদি প্রিপারেশন দিলে বুঝে যাবে সে নিজে যে আমার ক্যাপাসিটি কত, আমি পারবো কিনা বা ট্যাক্সে পারছি কিনা বা কেমন কোশ্চেন আসছে, এটা করলে বুঝে যাবে। একটা বছর ফুল প্রিপারেশন নিলে সে বুঝে যাবে যে আমার টেকনিক্যাল কতটা ভালো হচ্ছে, নন টেকনিক্যাল আদৌ পাচ্ছি কিনা। তো এইটাতে সে বুঝে যাবে। না হলে এখন তো পিএসসি আরো ধরো 4-5 বছর পরে হবে, তত এই যে টাইমটা আছে ওইটা কাজে লাগিয়ে এখন এসএসসি প্রিপারেশন শুরু করতে পারে। ডেডিকেটেডলি প্রিপারেশনটা খুবই দরকার, না হলে সে নিজেকে অ্যানালিসিসই করতে পারবে না। আমি একটা কথা সবাইকে বলবো, ভাই বোন যারাই আছো, ওই লিস্ট থেকে নামটা যেন কেউ বের করতে না পারে এরকম জায়গায় নিজেকে তৈরি করো, তাহলে দেখবে সব ভাল লাগবে। তারপরে ঠিক আছে ওকে, থ্যাংক ইউ, তোমাদেরকেও ধন্যবাদ। প্রত্যেককেই বলবো যে সবাই ভালোভাবে চাকরি টাকরি করুক, আর তোমরাও ভালোভাবে প্রিপারেশন নাও।